নমস্কার, 5:05 নিয়ে আমি রয়েছি। ব্রেকিং নিউজ তো থাকবেই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করব আমরা। আগামীকাল সিংহাসনের মহাসংগ্রাম শুরু হচ্ছে। দেশ জুড়ে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হবে আগামীকাল। 102টি আসনের ভোট গ্রহণ হবে আগামীকাল। 18তম লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ। দেশের 21 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ হবে। মোট 102টি আসন, যার মধ্যে এ রাজ্যের 3টি আসনও রয়েছে। থাকছে মাওবাদী এলাকা বস্তার, গড়চিরৌলি। তামিলনাড়ুর 39 আসন। অবশ্য সেই 39টি আসনেই এক দফায় ভোট হবে আগামীকাল। সেই ভোট আর কোথায় কোথায় ভোট, নির্বাচন কমিশন কতটা প্রস্তুত? নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ভোট গ্রহণ, এবং তার জন্য সব রকম ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দপ্তর থেকে আমার সঙ্গে রয়েছেন মৈত্রীর সঙ্গে একবার কথা বলবো। মৈত্রী, নিঃসন্দেহে এই মুহূর্তে নির্বাচন কমিশন সবচেয়ে টেনশন ভরা একটা জায়গা, কারণ এতদিন ধরে তারা যে প্ল্যান করেছে, যা কিছু করেছে, সেই সব কিছু আগামীকাল থেকে কার্যকর হবে। প্রথম দফার ভোটের আগে নির্বাচন কমিশনের দপ্তরের যদি আমি ছবিটা বলতে পারি, দফায় দফায় দিল্লিতে কথা হচ্ছে, ঠিক কিরকম অ্যাম্বিয়েন্স দেখছো তুমি? দেখো, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যেটা বোঝায় নির্বাচন কমিশনের দপ্তর অর্থাৎ সিইওর দপ্তরে কিন্তু এখন সিইও ওয়েস্ট বেঙ্গলের দপ্তরে কিন্তু সেই প্রস্তুতি দেখা যাচ্ছে। এর আগে একাধিক বিষয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। ফোর্স ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে 100% ওয়েবকাস্টিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই ওয়েবকাস্টিং নিয়ে কিন্তু মক ট্রায়ালও হয়ে গিয়েছে। এবং এবারই কিন্তু প্রথমবার এই ওয়েবকাস্টিং যখন 100% হচ্ছে, তখনই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নিচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ফলে সেই জায়গায় দাঁড়িয়েও সেটা কতটা কাজ করবে, অর্থাৎ এই এআই সিস্টেম কোন বুথে কোন ওয়েবকাস্টিং এর ক্যামেরায় কোথায় কোন সমস্যা হচ্ছে, সেই তথ্য তৎক্ষণাৎ পাওয়া যায় কিনা। এবং কালকে আমরা জানি যে কালকে কোচবিহারের ভোট রয়েছে। ফলে কোচবিহার একটা সেন্সিটিভ জায়গা। কোথাও একটা গিয়ে কোচবিহারের শীতলকুচির যে ছায়া, সেটা যাতে কোনোভাবেই এবারের ভোটে না পড়ে, তার জন্য তৎপর রয়েছে প্রশাসন। ইতিমধ্যেই সেখানে ফোর্স ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে সবকিছুর দিকে বাড়তি নজরদারি দেওয়া হয়েছে। এই 3 কেন্দ্র সবকটিতেই কিন্তু বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কিছুক্ষণ আগেই সমস্ত অবজারভারদের সঙ্গে, অর্থাৎ পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভার এবং এই 3 কেন্দ্রে যারা অবজারভার এবং যারা ডিইও, যারা এসপি রয়েছেন, তাদের সাথে একটি বৈঠক করেন এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার, এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা। সেখানে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়। সেখানে বলা হয় যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে, নাকা চেকিং এর উপর জোর দিতে হবে, এবং এই যে 3 জায়গায় ভোট রয়েছে, সেই 3 জায়গায় ভোটে কিন্তু বর্ডার এরিয়া পড়ে। ফলে সেই বর্ডার এরিয়ার উপর বাড়তি নজরদারি দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে কোনোভাবে বর্ডার ক্রসওভারের ঘটনা একেবারে ফুল প্রুফ করতে চাইছে এবারের এই ইলেকশন, একেবারে ফুল প্রুফ করতে চাইছে। এবং কতটা ফুল প্রুফ হয় আগামীকাল প্রথম পর্যায়ের ভোট গ্রহণের সময় তা বোঝা যাবে। এবং আগামীকাল আমাদের রাজ্যেরই 3টি আসনে ভোট, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। জলপাইগুড়ি যদি আমি দেখি, জলপাইগুড়িতে মোট ভোটার কত? জলপাইগুড়িতে মোট বুথ 1904। জলপাইগুড়ির 1904টি বুথে পুরুষ ভোটার যদি আমরা দেখি 9,58,611 জন পুরুষ ভোটার, এবং মহিলা ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ 9,67,339 মহিলা ভোটার। আর নির্বাচন কমিশন কতটা প্রস্তুত? আমার সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে আবির। জলপাইগুড়ি অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই নিঃসন্দেহে। তো 2 দলের ক্ষেত্রেও যেমন এই মুহূর্তে একটু দম নিয়ে ফেলার সময়, টেনশন থাকবে, আগামীকালের জন্য টেনশন থাকবে। তার পাশাপাশি নির্বাচন কমিশনের জন্য একটা টেনশনের জায়গা, যে আগামীকাল প্রথম দফা যেমন হয় বোর্ডের পরীক্ষার প্রথম দিন, ঠিক সেরকম। কি দেখছো তুমি? দেখো, জলপাইগুড়ি লোকসভার মধ্যে হচ্ছে একদিকে হচ্ছে ভুটান, অন্যদিকে বাংলাদেশ, দুটো সীমান্ত রয়েছে। ফলে এই সীমান্তবর্তী যে জায়গাগুলি রয়েছে, সেখানে সব থেকে বেশি করে নজর থাকছে হচ্ছে নির্বাচন কমিশনের। ইতিমধ্যে বিভিন্ন যে বুথগুলি রয়েছে, সেই বুথগুলিতে যারা ভোট গ্রহণ করানোর জন্য যে সমস্ত কর্মীরা, তারা ইতিমধ্যে পৌঁছতে শুরু করেছেন। বিশেষ করে চা বাগান এবং যে জঙ্গল এলাকার যে সমস্ত বুথগুলো রয়েছে, সেখানে দেখতে পাওয়া গেছে যে বুথের ভোট কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সেখানে যারা বন
দপ্তরের যারা কর্মীরা রয়েছেন সেই বন দপ্তরের কর্মীদের উপস্থিতি যথেষ্ট লক্ষণীয় এই জায়গাতে। রাজনৈতিক দিক থেকে অবশ্যই জলপাইগুড়ি লোকসভার কেন্দ্রের মধ্যে নজর অবশ্যই থাকবে। 2019-এর যে ফল, 2021-এর যে ফল, 2024-এর নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে তার অংশ কি, তাকে ঘিরে অবশ্যই কাটাছেঁড়া চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গত কয়েকদিন ধরে প্রচার অবশ্যই সেরে ফেলেছেন। তবে অতনু, তুমি যেটা বলছিলে যে টেনশনের যে বিষয়, সেই টেনশনের বিষয় অন্তত সকাল থেকে নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি রয়েছেন বা যারা প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়নি। তারা অবশ্য বলছেন একেবারে শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে মিলেমিশে নির্বাচনের দিনটি হবে। তবে বেশ কতগুলো জায়গাতে কথা বলতে গিয়ে যেটা মনে হয়েছে, ভোটকর্মীদের সাথে বিশেষ করে জঙ্গল এলাকাতে কেন্দ্রীয় বাহিনী বা ভোটকর্মীদের জন্য বিশেষ ধরনের ব্যবস্থা থাকলেও হাতির ভয় বা বন্য জন্তুর যে ভয় বেশ কতগুলো জায়গাতে তাদের মধ্যে রয়েছে। তবে সমস্ত ধরনের শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করার জন্য যে ব্যবস্থাটা ইতিমধ্যে জলপাইগুড়ি জুড়ে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে বলবৎ করা হয়ে গিয়েছে। অতনু, কোচবিহার টেনশনের জায়গা যদি বলতে হয়, নির্বাচন কমিশনের মাথা ব্যথার জায়গা নিঃসন্দেহে কোচবিহার। তো কোচবিহারে কটি বুথ একবার চট করে দেখে নেওয়া যাক। কোচবিহারে মোট বুথ 2043। আগামীকাল কোচবিহারে ভোট। তো কোচবিহারে পুরুষ ভোটার 10,14,864 এবং মহিলা ভোটার প্রায় নেক টু নেক 9,51,996। নির্বাচন কমিশনের প্রস্তুতি কতটা কোচবিহারের জন্য জানবো। আমার সঙ্গে রয়েছেন ইরন। দিনহাটা, ভেটাগুড়ি, সিতাই, শীতলকুচি কদিন ধরেই খবরে চলে এসেছে। একদিকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তার সঙ্গে উদয়ন গুহ, আর একদিকে নিশীথ প্রামাণিক। নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ, মাথায় শীতলকুচি থাকছে। সেই দিক থেকে দেখতে গেলে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত, কি দেখছো তুমি? অতনু, শুধু শীতলকুচি কেন, শীতলকুচি, গীতালদহ, দিনহাটা বিস্তীর্ণ এলাকায় বিগত পঞ্চায়েত ভোট বা তার আগে যখন দিনহাটা উপনির্বাচন হয়েছিল বিভিন্ন সময় কিন্তু অশান্তির খবর সামনে এসেছিল। গত পঞ্চায়েত ভোটে দিনহাটার ছবি নিশ্চয়ই নিউজ 18 বাংলা দর্শকরা আজও তাদের মনে রয়েছে যে কিভাবে ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিভাবে অশান্তি হয়েছিল। তাই প্রশাসন এবার তৎপর এবং আমি যখন দাঁড়িয়ে আছি দিনহাটা একটি স্কুলে, যেখানে দেখতেই পাওয়া যাচ্ছে এখান থেকে কিন্তু সিআরপিএফ, এখানে মোট 112 কোম্পানি কোচবিহার লোকসভার জন্য সিআরপিএফ মোতায়েন রয়েছে। তারা কিন্তু এখান থেকে ব্যাটালিয়ান যারা রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে এবং তারা মোতায়েন রয়েছে। সেই ছবিটা যখন দেখাচ্ছি, পাশাপাশি তোমাকে অতনু নিয়ে যাব যে ছবিটা দেখাতে, সেটা হচ্ছে যে ভোট গ্রহণের আগে এই অঞ্চলে যারা ভোট কর্মী, এই স্কুলে যারা এসছেন, প্রিজাইডিং অফিসার সহ যারা ভোটের দায়িত্বে রয়েছেন, তারা ঠিক এই মুহূর্তে কি করছেন সেই ছবিটা তুলে ধরি। কারণ দিনহাটা এমনি সবসময় সেন্সিটিভ একটা জায়গা, তবে তার আগে শেষ মুহূর্তে যদি প্রস্তুতি বলি সেটা একবার যদি দেখানো যায়, সেই ছবিটা আমরা দেখাবো এই মুহূর্তে। আমরা দেখতেই পাচ্ছি জেনারেল ইলেকশন 2024 এবং এখানে 7 নম্বর অর্থাৎ হচ্ছে এই অঞ্চলে এই দিনহাটার যে অঞ্চল এবং PS 301 সেই বুথের ভেতরে যদি ছবিটা দেখাই, সেখানে কিন্তু এখন কাজ চলছে। রীতিমতো প্রিজাইডিং অফিসার সহ যারা রয়েছেন তারা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা ঝালিয়ে নিচ্ছেন। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলি, সেটা হচ্ছে যে প্রিজাইডিং অফিসার একটু এইদিকে ঘুরে, প্রিজাইডিং অফিসার এই মুহূর্তের কি কাজগুলো চলছে আপনাদের? এই মুহূর্তে মেনলি যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ফর্ম ফিল আপগুলো, ডিস্টিংগুইশ মার্ক, যে আমাদের অফিসিয়াল যে কাজকর্মগুলো থাকে এইগুলো। বলছি দাদা, দিনহাটা এর আগে ভোটে ডিউটি করেছেন? হ্যাঁ, করেছি। তো দিনহাটায় তো মাঝে মধ্যে ভোটে গন্ডগোল দেখা যায় অল্প বিস্তর, তো এবার কি বলবেন, এসছেন প্রিজাইডিং অফিসার? না, সেরকম কোনো পাইনি এখন। আমাদের ঠিক আছে, একদম পিসফুল, একদম পিসফুল। কেন্দ্রীয় বাহিনীও তো রয়েছে? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আচ্ছা, প্রচন্ড গরম, একটু জানতে চাই তার জন্য কি প্রিপারেশন কি দেওয়া হলো, কি ব্যবস্থা? গরম তো আছেই, সে তো জলের ব্যবস্থা এখানে করে দিয়েছে। ইরন, গরম আছে, তবে একটা ব্যাপার তুমি একটু প্রিসাইডিং অফিসার বা যারা রয়েছেন ভোটের কাজ যারা করছেন তাদের জানিয়ে দিও। আবহাওয়ার পূর্বাভাস বলছে কিন্তু গরম শুধু দক্ষিণের জন্য, উত্তরে আগামীকাল বৃষ্টি হবে। ভোটের সময় বৃষ্টি হতে পারে, স্বস্তি পাবেন যারা ভোট নিচ্ছেন, যারা ভোট দিচ্ছেন তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। তবে স্বস্তিতে নেই নির্বাচন কমিশন, তাই নাকা চেকিং শুরু হয়ে গেছে দিনহাটায় নাকা চেকিং চলছে। আর এবার আপনাদের একবার চট করে আলিপুরদুয়ার দেখাই একবার। আলিপুরদুয়ার মোট বুথ 1,867, দুর্গম জায়গায় গিয়ে ভোট নিতে যেতে হবে। আলিপুরদুয়ারে পুরুষ ভোটার 8,89,019 জন এবং মহিলা ভোটার তার চেয়েও বেশি, 8,48,000-এরও বেশি মহিলা ভোটার এবং দুর্গম জায়গায় গিয়ে ভোট নিতে হবে। পার্থপ্রতিম আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম। ভোট ছবি যদি দেখতে চাই আমি, ভোট গ্রহণের আগের বিকেলে কি দেখাবে আমায়?
তোমাকে জানিয়ে রাখি যে আলিপুরদুয়ারে প্রত্যন্ত এলাকা, বিশেষ করে এখানে যেমন একদিকে চা বাগান রয়েছে, আবার তেমনি কিন্তু দুর্গম এলাকা যেরকম বক্সা রয়েছে, জয়ন্তী রয়েছে, যেটা এই বক্সা পাহাড়, সেখানেও কিন্তু অনেকটা হেঁটেই কিন্তু যেমন ভোট কর্মীদের পৌঁছতে হচ্ছে আজকে, তেমনি কিন্তু আগামীকাল যারা ভোট দিবেন তারাও কিন্তু এই দুর্গম পাহাড়ি পথ বেয়ে তারা গিয়ে বুথে গিয়ে সেখানে ভোট দিবেন। আর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে গোটা আলিপুরদুয়ার জুড়ে। প্রায় 63 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে শুধু এই আলিপুরদুয়ার জেলাতেই। এখানে একদিকে যেমন চা বাগান রয়েছে, অন্য স্বাভাবিকভাবেই এই চা বাগিচা এলাকায় কালকে কিন্তু একটা উৎসবের মেজাজে ভোট হবে, এমনটাই কিন্তু আশা যারা এই নির্বাচনে লড়াই করছে। আমি এখন যেখানে রয়েছি কুমারগ্রামে আলিপুরদুয়ারের প্রত্যন্ত এলাকায়, চা বাগানি এলাকায়, এই বুথের প্রিসাইডিং অফিসারের সঙ্গে আমি কথা বলে নেব সরাসরি যে কতটা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, নিরাপদ সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, পুলিশ আধিকারিকও রয়েছেন। আমরা তো মনে করছি অর্থাৎ নিরাপত্তার অভাব বোধ করছেন না কোনোভাবেই। নিরাপদ, পার্থপ্রতিম থ্যাংক ইউ ধন্যবাদ পার্থপ্রতিম। নিরাপদ বোধ করছেন, তবে টেনশন রয়েছে নির্বাচন কমিশনের, কারণ আগামীকাল প্রথম দফার ভোট। মর্নিং সোজদারে প্রথম দিনেই বোঝা যাবে নির্বাচন কমিশন কতটা আঁটো নিরাপত্তার মধ্যে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ভোট করাতে পারছেন। এবং তার আগের দিন ওই যে দিনহাটার কথা বলছিলাম, নিশীথ উদয়নের কথা বলছিলাম, উদয়নকে কি সতর্ক করলো কমিশন, এরকম একটা খবর বেরিয়েছিল বটেই। তবে সেই খবর নিয়েও ধন্দ। কেন ধন্দ জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন। गजब ग्रिप कैसे? SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। উদয়ন গুহ প্রার্থী নন, কিন্তু কোথাও যেন একটা অলিখিত লড়াই চলে যাচ্ছে নিশীথ প্রামাণিক আর উদয়ন গুহর মধ্যে। তো নিশীথ প্রামাণিক কমিশনে নালিশ করেছিলেন উদয়ন গুহর যেন গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়, এবং দাবি করা হলো যে উদয়ন গুহকে নাকি বুথের বাইরে, বুথ এলাকার মধ্যেই আটকে রাখা হবে, বা বুথ এলাকার মধ্যেই আটকে রাখার কথা বলেছে নির্বাচন কমিশন। এদিকে আবার উদয়ন গুহ বলছেন যে তিনি কোনো রকম কোনো চিঠি, কোনো রকম কোনো নোটিশ পাননি। তাহলে তো ধন্দ বাড়ছে। নির্বাচন কমিশন থেকে আমার প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে মৈত্রেয়ী, নির্বাচন কমিশন থেকে কি খবর পাচ্ছি আমরা উদয়ন গুহ সম্পর্কে? নির্বাচন কমিশন কিছু বলছে, কি বলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে গতকাল নিশীথ প্রামাণিক তিনি একটি অভিযোগ জমা দেন, এবং যেখানে তিনি পুলিশ স্পেশাল অবজারভারকে তিনি একটি লিখিত আবেদন করেন, এবং সেখানে উদয়ন গুহকে তার বুথ এলাকার মধ্যেই যেন তিনি আবদ্ধ থাকেন, তার গতিবিধি যেন তার নিজস্ব বুথ এলাকায়, অর্থাৎ যেখানকার তিনি ভোটার সেই এলাকার মধ্যেই তার গতিবিধি নিয়ন্ত্রিত থাকে, সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু এখন আমরা কমিশন সূত্রে কি জানতে পারছি যে কমিশন তরফে উদয়ন গুহকে এনসিসি গাইডলাইনের কথা মনে করিয়ে দিয়ে বলে দেওয়া হয়েছে যে আপনি আপনার বিধানসভা এলাকার বাইরে আপনার গতিবিধি হওয়া সম্ভব নয়। যদিও এখনো পর্যন্ত উদয়ন গুহ তিনি একদিক থেকে দাবি করছেন যে তিনি আমার এখানে একটা প্রশ্ন থাকবে মৈত্রী। উদয়ন গুহ কখনো এই দাবি করেননি যে তিনি তার বিধানসভা এলাকার বাইরে বেরোবেন। এমসিসির গাইডলাইন অনুযায়ী বিধায়ককে তার বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে। তাহলে নতুন করে নির্বাচন কমিশন এই কথা মনে করিয়ে দিচ্ছে কেন? দেখো, সাধারণভাবে একাধিক ক্ষেত্রে দেখা যায় যে যখন এই ধরনের কোনো অভিযোগ আসে তখন যে গাইডলাইনগুলি থাকে সেই গাইডলাইনগুলিকেই আবার উদ্ধৃত করা হয় কমিশনের তরফ থেকে যে এই গাইডলাইন রয়েছে। এবং যেখানে নিশীথ প্রামাণিক এরকম একটি অভিযোগ করেছেন, এবং সচরাচর দেখা যায় এই ধরনের অভিযোগ যখন এসে পৌঁছায় বা কোনো দাবি এসে পৌঁছায় কোনো সংশ্লিষ্ট প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে বিশেষত, তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু পদক্ষেপ করে থাকে কমিশন। এবং এখনো পর্যন্ত কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সেই এমসিসি গাইডলাইন্সের কথাই উদয়ন
উদয়ন গুহকে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি একজন বিধায়ক হিসেবে তিনি তার এলাকার বাইরে বেরোতে পারবেন না। তবে নিশীথ প্রামাণিক যে দাবি করেছিলেন বা যে আবেদন জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে এবং বলা ভালো বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে যে তাকে তার বুথ এলাকার বাইরে, অর্থাৎ যেখানকার যে কেন্দ্রের তিনি ভোটার, যে বুথের তিনি ভোটার, সেই বুথ এলাকার বাইরে যাতে তিনি বাইরে না যেতে পারেন এবং ভোটারদের যাতে তিনি প্রভাবিত করতে না পারেন সেই ব্যবস্থা করুক। সেই বিষয়ে কিন্তু কমিশন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। তবে যেহেতু ভোট শুরু হতে এখনো বেশ কিছুক্ষণ বাকি রয়েছে, সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হতে পারে বলেও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে কমিশন সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করেনি। কমিশন যেটা বলছে যে এই এমসিসি গাইডলাইনের কথা, এই যে এমসিসি গাইডলাইন রয়েছে নিয়ম অনুযায়ী তারা সেটা জানিয়ে দিয়েছেন উদয়ন গুহকে, যে এমসিসি গাইডলাইন বলছে যে একেবারে আদর্শ আচরণবিধি অনুযায়ী একজন বিধায়ক তার বিধানসভা এলাকার বাইরে তিনি বেরোতে পারেন না এবং ভোটের দিন তিনি তাকে বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে। অতনু, ধন্যবাদ মৈত্রী। তো এরকম কিছু যদি জানাতে হয় তো সেটা নিশ্চয়ই উদয়ন গুহ স্বীকার করবেন যে তাকে নোটিশ দেওয়া হয়েছে বা তাকে বলা হয়েছে। তো উদয়ন গুহ এই প্রেক্ষিতে কি বলছেন একবার শোনা যাক। এখন সুবিধে অসুবিধে আমার কিছু নেই, সুবিধে অসুবিধে হচ্ছে সব তিনি যা চাইছেন সেটা তার অসুবিধে আছে বলেই তিনি সেটা চাইছেন। নাহলে আমি তো বলিনি যে অমুককে গৃহবন্দী রাখা হোক কি অমুককে এত গাড়ি নিয়ে বেরোতে দেওয়া যেন না হয় সেদিকে কমিশন লক্ষ্য রাখুক। আমি কমিশনের কাছে কোনো দাবিই রাখিনি। আমাকে নিয়ে যাদের সমস্যা তারা ঠিক করুন যে আমার কোথায় থাকলে সুবিধা হবে। আমি ঘরে থাকলেও আমার সুবিধা, আমি রাস্তায় থাকলেও আমার কোনো অসুবিধা নেই। আর যিনি কমিশনে অভিযোগ করেছিলেন উদয়ন গুহ প্রসঙ্গে, নিশীথ প্রামাণিক, কোচবিহারের বিজেপি প্রার্থী, কি বলছেন? তার নিজের বুথের মধ্যে রাখবার ব্যবস্থা করলে আরো ভালো হতো, কারণ আলটিমেটলি ভায়োলেন্সটা তো উদয়ন গুহ সারা দিনাটা জুড়ে করেন এবং দিনাটায় যে ভোটটা হচ্ছে এবার সেটা উদয়ন গুহর ভায়োলেন্সের বিরুদ্ধে ভোট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা চাইছিলাম যে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা যাতে প্রত্যেকেই প্রয়োগ করতে পারে, যেখানেই দিন না কেন আপনাদের নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। প্রচার শেষ হয়ে গিয়েছে, কাল তো ভোট। তার আগে এখনো পর্যন্ত উদয়ন নিশীথ, নিশীথ উদয়ন বাকযুদ্ধ চলছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিজের বাড়ি এবং নিশীথের বাড়ি তল্লাশি করা হোক দাবি করছেন উদয়ন গুহ, পাল্টা ছাড়ছেন না নিশীথ প্রামাণিক। রাজভবন থেকে একটা কাজ করতে পারেন যে আমাদের দুজনকে, অর্থাৎ যেহেতু এই বিতর্কটা, আমি প্রার্থী নই কিন্তু বিতর্কটা আমাকে নিয়ে হচ্ছে, আমাকে এবং নিশীথ প্রামাণিককে বাড়ির বাইরে বসিয়ে রেখে আমাদের বাড়ি দুটো একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে তল্লাশি করা হোক। যার বাড়ির থেকে কোনো অবৈধ অস্ত্র, টাকা বা কোনো সমাজ বিরোধী কারো বাড়িতে পাওয়া গেলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হোক। আমি রাজি আছি। নিশীথ প্রামাণিক কি রাজি আছে? উদয়ন গুহ কি করলো না করলো সেটা নিয়ে আমার ভাববারও সময় নেই। উদয়ন গুহ একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, ৭৪ বছর বয়সে উনি গুন্ডা। ৯৮-তে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের যে প্রথম শহীদ তৃণমূল কংগ্রেসের রতন বর্মন, সেই রতন বর্মন যে মৃত্যুকাণ্ড তার ১ নম্বর আসামি উদয়ন গুহ। তো যারা তৃণমূলের কর্মীদেরকে খুন করেছে তারা আজকে তৃণমূলের মন্ত্রী। তাহলে তৃণমূল কংগ্রেসের দলটাই বা কিরকম আর তার মন্ত্রীই বা কেমন? কিন্তু সবসময় যে এরকম গরম কথাবার্তা তা কিন্তু নয়। অন্য মেজাজেও দেখা গেল, ভোকাল টনিক দিতেও দেখা গেল উদয়ন গুহকে। ভোটের আগের দিন একেবারে সেই ময়দানের পিকে ব্যানার্জি যেরকম ভোকাল টনিক দিতেন ঠিক সেরকম ছন্দে দেখা গেল উদয়ন গুহকে। দেখুন, ফুটবল খেলা আমরা দেখেছি স্ট্রাইকারদের না ডিফেন্ডাররা প্রচন্ড বিরক্ত করে, বিরক্ত করলে স্ট্রাইকাররা অনেক সময় ফাউল টাউল করে। তো এই যে বিরক্ত করা সারাক্ষণ, মানে এই দায়িত্বটা কি এবার উদয়ন গুহর কাছে? যদি আমি 1 চামচ চিনি খাওয়ালে কেউ মরে যায়, তো তাকে আমি কেন পয়সা খরচ করে বিষ খাওয়াতে যাব? আমি 1 চামচ চিনি খাইয়ে দিলাম, একেবারে সুগার হাই হয়ে ফটাস করে মরে গেল। আমার নামে মামলাও হলো না, কেসও হলো না, আমার পয়সা খরচ করে বিষ কেনারও দরকার হলো না। আরে কোচবিহারেরই তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ভোটের আগের দিন কিরকম মেয়ে আছেন দেখে নেওয়া যাক। দিনভর কি করলেন? আজকে তো প্রচারের কিছু নেই। আজকে জেলা পার্টি অফিস থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঘুমানো এখনো আমার সে সময় আসেনি। আগামীকালকে ভোট শেষ হওয়ার পরে পরশু কালকে রাত্রে হয়তো দিকে একটু ঘুমাবো, যতক্ষণ পর্যন্ত না স্ট্রং রুমে ফিরে যাচ্ছে
ততক্ষণ পর্যন্ত একটা টেনশন থাকবে। স্ট্রং রুম সিল হওয়ার পরে শান্তি আসবে, তখন আমি একটা নিশ্চিন্তে ঘুমাবো। এবার জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, দেখা যাক ভোটের আগের দিন কি করছেন। আজকে আমি মায়ের পুজো টুজো করে বাড়িতেই আমি থাকবো, এবং যারা আমার শুভনোধ্যায়ী আছে, কর্মী সমর্থক যারা আছেন, ওই যে আসা শুরু করেছে, তাদের সাথে আমি রিল্যাক্স মুডেই কাটাবো আজকে। গতকাল আমি আমার প্রচার শেষ করে আমি পার্টি অফিসগুলোতে একটু গেলাম, সমর্থকরা ছিল, তারা বলছে, আমাকে বলছে স্যার টেনশন করবেন না। হ্যাঁ, যে না, আমার টেনশনটা তোমাদের দিয়ে দিয়েছি আর কি, তোমরা টেনশন করো, আমার কোনো টেনশন নেই। কর্মণ্যে অধিকার আসতে মা ফলেষু কদাচন, আমার কর্মটা আমি করে যাই, হ্যাঁ ফল সে দেবে, টেনশনটা কিসের, টেনশনটা আমি তাকেই দিয়ে দিয়েছি। আর এবার আলিপুর দুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিক্কা, দেখে নেওয়া যাক। যেহেতু কালকে ভোট, তো এখানে পোলিং এজেন্ট বসবে, ভোটার লিস্টের দরকার আছে, তো ম্যানেজমেন্টের কাজগুলো, এই কাজগুলোই চলছে এখন। শারীরিক দিক দিয়ে বিশ্রাম হলেও মানসিক দিক দিয়ে বিশ্রাম নেই। আগামীকাল কোনো বিশেষ প্ল্যান নেই, যে একটা প্রার্থী যেটা করণীয় কাজ আছে, প্রথমে তো আমি ভোট দেবো আমার ভোট কেন্দ্রে, তারপরে বিভিন্ন বুথে গিয়ে দেখা সাক্ষাৎ করা। গত 1-1.5 মাস ধরে ঘুম ঠিকঠাক হচ্ছে না, তো সামনে একটা বড় ইলেকশন রয়েছে, আমি একজন প্রার্থী, তো স্বাভাবিক কারণে টেনশন হওয়া চাই, মানে স্বাভাবিক আর কি বলতে। উত্তরে তো প্রচার শেষ, এবার চাপা টেনশন, ফিঙ্গার ক্রস করে বসে থাকা, কাল কি হয় কি হয়। ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণে গরম, প্রচন্ড গরম। গরম হলে কি হবে, প্রচারে শান্তির কোনো উপায় নেই, তার কারণ ভোট বড় বালাই। একবার বিজেপি প্রার্থীকে দেখাই, বাঁকুড়া সুভাষ সরকার। ওই দেখুন ভোটের প্রচার কত রকম ভাবে করা যায়। এই দহনে স্নানও করিয়ে দিলেন ভোটারকে। নতুন নতুন চমক দিচ্ছেন। এর আগে এই সেদিন রবিবার নিজের জুতো পালিশ করে চালকের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এই সুভাষ সরকার এবার শটান গাড়ি থেকে নেমে ভোটারের মাথায় ঢেলে দিলেন জল। হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে, পাশে তার জল রাখা আছে, আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে, তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি, ভারতীয় জনতা পার্টি।